এই ঘটনাটি দিল্লির করলবাগ এলাকার। রাজেশ শর্মা একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার ছিল। ভালো বেতন, সুন্দর স্ত্রী প্রিয়া, দুটি মিষ্টি বাচ্চা, ৮ বছরের আরিয়ান আর ৫ বছরের আরুষি। দেখতে তো সবকিছু পারফেক্ট মনে হচ্ছিল এই বাড়িতে। কিন্তু বন্ধুরা, কথায় আছে না যে ঘরের সুখ তখনই আসল হয় যখন বাড়ির প্রধান খুশি থাকে। আর এই বাড়ির প্রধান ছিলেন সুনিতা দেবী, রাজেশের মা। কিন্তু গত কয়েক মাস ধরে এই বাড়ির খুশি ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছিল। সকালবেলা ছিল। সুনিতা দেবী সব সময়ের মতো ভোর ৫টায় উঠে ঘরের কাজ শুরু করে দিয়েছিলেন। চা বানালেন, নাস্তা তৈরি করলেন, বাচ্চাদের টিফিন প্যাক করলেন। এসব করার সময় তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল, যেন কোনো ভারী বোঝা তার হৃদয়ে ছিল। দাদিমা, আমার স্কুল ড্রেস কোথায়? আরুষি চিৎকার করতে করতে দৌড়ে এলো। ব্যাটা, তোমার বাবার ঘরে ইস্ত্রি করে রাখা আছে, গিয়ে নিয়ে নাও। সুনিতা দেবী ভালোবেসে বললেন। ইতিমধ্যে আরিয়ানও চলে এলো। দাদিমা, আমার লাঞ্চে আলুর তরকারি চাই না, মমি বলে আজকাল আলু দামি। এটা শুনে সুনিতা দেবীর মন ভরে এলো। তিনি বাচ্চাকে ভালোবেসে জড়িয়ে ধরলেন আর বললেন, ব্যাটা, দাদিমা তোমার জন্য পনির পরোটা বানিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ দাদিমা। বাচ্চারা খুশিতে চিৎকার করল আর স্কুলের জন্য তৈরি হতে লাগল। তখনই রাজেশ নিজের ঘর থেকে বেরোল। তার মুখ দেখেই মনে হচ্ছিল যে সে কোনো রাগে আছে। সে নিজের মায়ের দিকে তাকালও না, সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। রাজু ব্যাটা, নাস্তা করে নাও, তোমার পছন্দের পরোটা বানিয়েছি। সুনিতা দেবী ভালোবেসে বললেন, কিন্তু রাজেশ কোনো উত্তর দিল না। সে শুধু প্লেটে খাবার দেখল আর মুখ বানিয়ে রয়ে গেল। এটা কি রোজ রোজ একই খাবার? কখনো কিছু আলাদা তো বানাতে পারো? রাজেশ রেগে গিয়ে বলল। এটা শুনে সুনিতা দেবীর মন খারাপ হয়ে গেল। তিনি নিজের ছেলেকে জিজ্ঞেস করলেন, ব্যাটা, তোমার কি খেতে ইচ্ছে করছে বলো, আমি বানিয়ে দেব। আরে ইয়ার, রোজ রোজ এই প্রশ্ন। মমি, আপনিও কিছু চিন্তাভাবনা করে বানাবেন তো? এখন আমি বাচ্চা তো নই যে আপনি জিজ্ঞেস করতে থাকবেন। রাজেশ বিরক্ত হয়ে বলল। ইতিমধ্যে প্রিয়াও কিচেন থেকে এলো। তার মুখেও কোনো খুশি ছিল না। মমিজি, আমি কালকেই বলেছিলাম না যে রাজেশকে হেলদি জিনিস দেবেন? দেখুন তো কত তেল ব্যবহার করেছেন আপনি। সুনিতা দেবী চুপ করে রইলেন। তিনি ভালোবেসে প্রিয়াকে বললেন, ব্যাটা, আমি কম তেলই দিয়েছি। রাজুর তো ছোটবেলা থেকেই এই পরোটা পছন্দ। আরে মমিজি, যুগ বদলে গেছে, আজকাল কে এমন খাবার খায়? রাজেশের ডায়াবেটিসও আছে, ডাক্তার বারণ করেছেন ভাজাভুজি খেতে। প্রিয়া কড়া গলায় বলল। রাজেশ খাবার ছেড়ে দিল আর উঠে গেল। মমি, আমি অফিসে খেয়ে নেব, এখানের খাবার এখন হজম হয় না। এ কথা বলে রাজেশ নিজের গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়াও বাচ্চাদের স্কুলে ছাড়ার জন্য তৈরি হতে লাগল। সুনিতা দেবী ওখানেই রান্নাঘরে দাঁড়িয়ে রইলেন। তার চোখে জল ছিল, কিন্তু তিনি কাঁদতে পারলেন না। এটা রোজকার ব্যাপার হয়ে গিয়েছিল। যে ছেলে কখনো তাকে বলতো, মমি, তোমার হাতের রান্না পৃথিবীর সেরা, সেই ছেলেই আজ তার খাবার দেখে মুখ বাঁকাচ্ছিল। বন্ধুরা, এখান থেকেই শুরু হয় এই গল্পের আসল সমস্যা। রাজেশের মনে নিজের মায়ের প্রতি বাড়তে থাকা ক্ষোভ। কিন্তু কেন? কী কারণ ছিল এই পরিবর্তনের? আসলে গত কয়েক মাস ধরে রাজেশের মনে হচ্ছিল যে ঘরের সমস্ত বাজেট তার মায়ের কারণেই নষ্ট হচ্ছে। সুনিতা দেবীর কিছু পুরনো অভ্যাস ছিল। তিনি সবজি বেশি কিনতেন যাতে ঘরে কখনো অভাব না হয়। মেহমানদের খুব সম্মানের সাথে স্বাগত জানাতেন আর গরিব লোকেদের সাহায্যও করে দিতেন। রাজেশের মনে হতো যে এসব ফালতু খরচ। তার স্ত্রী প্রিয়াও এখন সরাসরি শাশুড়ির এই অভ্যাসগুলোকে ভুল বলতে শুরু করেছিল। সন্ধেবেলা যখন রাজেশ অফিস থেকে ফিরে এলো, তখন ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বাচ্চারা নিজেদের ঘরে হোমওয়ার্ক করছিল, প্রিয়া কিচেনে রান্না করছিল, আর সুনিতা দেবী নিজের ঘরে পুজো করছিলেন। রাজেশ ফ্রেশ হয়ে হলে টিভি চালু করল আর নিউজ দেখতে লাগল। তখনই তার নজর টেবিলে রাখা একটা বিলের ওপর পড়ল। এটা কি? রাজেশ বিলটা তুলে দেখল। এটা মুদি দোকানের বিল ছিল, ২৫০০ টাকার। রাজেশের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে জোরে ডাক দিল, মমি, মমি, এখানে আসুন। সুনিতা দেবী পুজো ছেড়ে দৌড়ে এলেন। কি হয়েছে ব্যাটা? এটা কি? রাজেশ বিল নেড়ে দেখালো। ৩০০ টাকা শুধু মুদি দোকানের জিনিস। ঘরে কত লোক থাকে আর আপনি কত জিনিস কেনেন? সুনিতা দেবী ভয় পেয়ে বললেন, ব্যাটা, ঘরে তো শুধু দরকারি জিনিসই নিয়েছি। বাচ্চাদের জন্য দুধ, ফল আর কি মমি? রাজেশের গলার স্বর চড়ে গেল। আপনার কি মনে হয় টাকা গাছে ধরে? আমি সারাদিন অফিসে পরিশ্রম করি আর আপনি ঘরে বসে টাকা ওড়াচ্ছেন? প্রিয়াও কিচেন থেকে বেরিয়ে এলো। রাজেশ, কি হয়েছে? দেখো প্রিয়া, এই বিল দেখো। আমি কতবার বলেছি যে মাসের বাজেট বানিয়ে খরচ করতে, কিন্তু মমির মনে হয় আমরা ধনী। সুনিতা দেবীর চোখ ভিজে গেল। তিনি ইতস্তত করে বললেন, ব্যাটা, আমি কিছু বেশি নিইনি। ব্যাস ব্যাস, কি মমি? রাজেশ আরও রেগে গেল। আপনি রোজ সকালে দুধওয়ালাকে ২০০ টাকা এক্সট্রা দেন কারণ ওর ছেলে অসুস্থ।
তারপর সবজিওয়ালাকেও টাকা দিয়ে দেন। আরে আমরা কোনো এনজিও চালাচ্ছি না। প্রিয়াও সায় দিল, হ্যাঁ মমি, জি রাজেশ ঠিক বলছে, আজকাল জিনিসপত্রের দাম কত বেড়ে গেছে, আমাদেরও তো সঞ্চয় করা উচিত। সুনিতা দেবীর গলা ধরে এলো। তিনি বললেন, বেটা, ওই দুধওয়ালার বাচ্চা হাসপাতালে ভর্তি আছে। আমি ভাবলাম, আপনি ভাবলেন। রাজেশ সুনিতা দেবীর কথা কেটে দিল, মমি, আপনি ভাবুন নিজেদের ব্যাপারে, নিজের ঘরের ব্যাপারে। বাইরের লোকের চিন্তা করার আগে ঘরের অবস্থা দেখুন। এই কথা শুনে সুনিতা দেবীর হৃদয় ভেঙে গেল। সেই ছেলে যে কখনো তার সব কথা সম্মান করত, আজ তাকে বোঝাচ্ছিল যে অন্যের সাহায্য যেন না করেন। রাজু বেটা, আমি এরপর থেকে খেয়াল রাখব, শুধু দরকারি জিনিসই নেব। সুনিতা দেবী দুঃখী মনে বললেন, মমি, শুধু মুখে বললে কাজ হবে না, এখন থেকে ঘরের সমস্ত খরচ প্রিয়া সামলাবে, আপনি শুধু রান্নার কাজ করুন। রাজেশ কড়া গলায় বলল। এটা শুনে সুনিতা দেবীর মনে হলো যেন কেউ তার বুকে তীর মেরে দিয়েছে। ৩৫ বছর ধরে তিনি এই ঘরের দায়িত্ব সামলে আসছিলেন, আজ তার নিজের ছেলেই তাকেই এই কাজ থেকে সরিয়ে দিল। কিন্তু বন্ধুরা, এটা তো শুধু শুরু ছিল। আগামী দিনগুলোতে রাজেশের ক্ষোভ আরও বাড়তে চলেছিল। পরের দিন সকালে সুনিতা দেবী নিজের রুটিন একই রাখলেন। তিনি ভাবলেন হয়তো রাজেশের রাগ কমে গেছে, কিন্তু যখন রাজেশ নাস্তার জন্য এলো তখন তার ব্যবহার আরও কড়া ছিল। মমি, চায়ে চিনি বেশি। রাজেশ চায়ের কাপ ফেরত দিয়ে দিল। সুনিতা দেবী সঙ্গে সঙ্গে অন্য চা বানালেন, কিন্তু রাজেশ সেটাকেও ফেরত দিয়ে দিল। এখন কম আছে, মমি, আপনি একটু খেয়াল তো দিন। প্রিয়া ওখানেই দাঁড়িয়ে হাসছিল। তার মনে হচ্ছিল যেন এখন ঘরের আসল মালকিন সেই। সারা দিন সুনিতা দেবী ঘরের কাজ করলেন, কিন্তু তার মন খুব ভারী ছিল। সন্ধেবেলা যখন রাজেশ এলো তখন তিনি তার সাথে কথা বলার চেষ্টা করলেন। বেটা, তোমার মুড ঠিক লাগছে না, কোনো সমস্যা আছে কি? রাজেশ রেগে গিয়ে বলল, হ্যাঁ মামি, সমস্যা আছে, আপনার কারণে সমস্যা আছে। সুনিতা দেবী চমকে গেলেন, আমার কারণে? হ্যাঁ, আপনার কারণে। আপনার কি মনে হয় আমি টাকার গাছ, রোজ রোজ কিছু না কিছু খরচ, কখনো মন্দিরে দান, কখনো প্রতিবেশীর সাহায্য? মমি, আমিও মানুষ, আমার ওপরেও চাপ আছে। সুনিতা দেবী বুঝতে পারলেন যে ব্যাপারটা শুধু টাকার নয়, রাজেশের মনে তার প্রতি অন্য কিছুও চলছে। বেটা, যদি তোমার মনে হয় আমি ভুল করছি, তাহলে তুমি পরিষ্কার বলে দাও, আমি শুধরে নেব। মমি, সমস্যা এটা নয় যে আপনি ভুল করছেন, সমস্যা এটা যে আপনি বুঝছেন না যে এখন যুগ বদলে গেছে, এখন আমাদের নিজেদের দায়িত্ব আছে, বাচ্চাদের পড়াশোনা, বাড়ির ইএমআই, প্রিয়ার প্রয়োজন। রাজেশ বলল। এটা শুনে সুনিতা দেবীর মন আরও খারাপ হয়ে গেল। তার মনে হলো যেন রাজেশ তাকে একটা বোঝা মনে করছে। রাতে সুনিতা দেবী নিজের ঘরে বসে কাঁদছিলেন। তার মনে পড়ছিল সেই সময় যখন রাজেশ ছোট ছিল, কিভাবে সে তাকে জড়িয়ে ঘুমাতো, কিভাবে বলতো, মমি, আমি বড় হয়ে তোমাকে রানী বানাবো। আজ সেই রাজেশ তার কাছে মনে হচ্ছিল যেন এক অচেনা মানুষ। পরের সকালে আরও একটি ঘটনা ঘটল, যা সুনিতা দেবীকে আরও দুঃখী করে দিল। সুনিতা দেবী দেখলেন যে প্রতিবেশীর বয়স্ক আন্টি শর্মাজি খুব চিন্তায় আছেন। তার ছেলে বিদেশে থাকে আর তিনি একা। সুনিতা দেবী তার জন্য খাবার বানিয়ে পাঠালেন। এটা দেখে প্রিয়ার খুব রাগ হল। মমিজি, এসব কি করছেন আপনি? কাল রাজেশ কি বলেছিল, ভুলে গেলেন? বেটা, বয়স্ক আন্টি কিছু খায়নি হয়তো। সুনিতা দেবী বোঝানোর চেষ্টা করলেন। তো কি হয়েছে, ওনার নিজের আত্মীয় স্বজন আছে তো, আমাদের কেন করা উচিত? প্রিয়া কড়া গলায় বলল। সন্ধেবেলা যখন রাজেশ এই কথা জানতে পারল তখন সে একদম রেগে আগুন হয়ে গেল। মমি, আমি কাল কি বলেছিলাম, আপনি কিছু বোঝেন কি না? রাজেশ চিৎকার করল। বেটা, শুধু খাবার ছিল, কোনো টাকা তো দিইনি। সুনিতা দেবী ইতস্তত করে বললেন। খাবার মানে টাকা নয়? আরে মমি, খাবার বানাতে গ্যাস লাগে, সবজি লাগে, ডাল চাল লাগে, এসব ফ্রিতে আসে কি? সুনিতা দেবী চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এখন রাজেশ প্রতিটা ছোট কথায় তার ওপর রেগে যেতে শুরু করেছে। আর একটা কথা মমি, রাজেশ আরও বলল, এখন থেকে কাউকে কিছু দেবেন না, নিজের ঘরের চিন্তা করুন। এ কথা বলে রাজেশ নিজের ঘরে চলে গেল। সুনিতা দেবী ওখানেই দাঁড়িয়ে রইলেন, তার চোখে জল ছিল। বন্ধুরা, এই ধারা বাড়তেই থাকল। প্রতিদিন কোনো না কোনো কথায় রাজেশ নিজের মায়ের উপর রেগে যেত। সুনিতা দেবীর হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু তিনি কিছু বলতে পারছিলেন না। একদিন এমন এলো যখন সুনিতা দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সন্ধেবেলা রাজেশ ঘরে এলো, তখন তার মুড একদম খারাপ ছিল। অফিসে কিছু গোলমাল হয়েছিল আর তার বস তার ওপর রেগেছিল। ঘরে এসে সে দেখল যে হলে কিছু বাসন পড়ে আছে। আসলে সুনিতা দেবী ধুল ছিলেন, কিন্তু মাঝখানে বাচ্চাদের সামলানোর জন্য যেতে হয়েছিল।
এটা কি তামাশা? পুরো ঘর নোংরা হয়ে পড়ে আছে। রাজেশ জোরে চিৎকার করে বলল। সুনিতা দেবী দৌড়ে এলেন। বেটা, আমি এখনই পরিষ্কার করছিলাম। আরিয়ানকে হোমওয়ার্কে সাহায্য দরকার ছিল। তো কি এখন আপনি একটা তাজও ঠিকভাবে করতে পারেন না? আগে খাবার ঠিকমতো বানাচ্ছিলেন না, এখন ঘরও পরিষ্কার রাখতে পারেন না। ইতিমধ্যে প্রিয়াও চলে এলো। হ্যাঁ মমিজি, রাজেশ ঠিক বলছে, আজকাল আপনার খেয়ালই থাকে না। সুনিতা দেবীর মনে হলো যেন দুজনেই মিলে তার উপর অভিযোগ করছে। তিনি বললেন, বেটা, আমি তো পুরো দিন ঘরের কাজ করতে থাকি। আরে তো এটা আপনার কাজ তো। রাজেশ বলল, আপনি করবেন না তো কে করবে? এই কথা শুনে সুনিতা দেবী খুব কষ্ট পেলেন। তিনি অনুভব করলেন যে রাজেশ এখন তাকে শুধু একজন কাজের লোকের মতো দেখছে, মায়ের মতো নয়। রাজু, তুমি এমন কথা কেন বলছো? আমি তোমার মা, কাজের লোক নই। সুনিতা দেবী দুঃখী হয়ে বললেন, হ্যাঁ মমি, আপনি আমার মা, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা খুশি করতে থাকবেন আর আমি চুপ থাকব। রাজেশ বলল। এই কথাবার্তার সময় ছোট্ট আরিয়ান আর আরুষিও হলে চলে এসেছিল। তারা নিজের বাবা আর দাদিমাকে ঝগড়া করতে দেখে ভয় পেয়ে গেল। পাপা দাদিমাকে বকো না। আরুষি কাঁদতে কাঁদতে বলল, বেটা পাপা দাদিমাকে বকছে না, বোঝাচ্ছে। প্রিয়া আরুষিকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু বাচ্চারা বুঝে গিয়েছিল যে ঘরে কিছু ভুল হচ্ছে। তারা কাঁদতে লাগল। এটা দেখে সুনিতা দেবীর মন আরও খারাপ হয়ে গেল। তিনি বাচ্চাদের জড়িয়ে ধরলেন আর বললেন, বেটা কেঁদো না, দাদিমা আছে তো তোমাদের সাথে। কিন্তু রাজেশের এটাও খারাপ লাগল। মমি বাচ্চাদের আশকারা দেবেন না, ওরা কাঁদছে তো কাঁদতে দিন। এটাও শেখা উচিত যে ঘরে বড়রা কথা বলছে তো মাঝখানে আসা উচিত নয়। সুনিতা দেবী চুপ হয়ে গেলেন। তার মনে হল যে এখন রাজেশ আকে বাচ্চাদের থেকেও দূরে সরানোর চেষ্টা করছে। রাতে খাবার খাওয়ার সময় পুরো ঘরে নিস্তব্ধতা ছিল। রাজেশ আর প্রিয়া নিজেদের মধ্যে কথা বলছিল। বাচ্চারা চুপচাপ খাচ্ছিল আর সুনিতা দেবী একদম শান্ত বসেছিলেন। খাবার খাওয়ার পর রাজেশ বলল, মমি, একটা কথা বলার আছে। সুনিতা দেবী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি কথা বেটা? এখন থেকে আপনি রান্নাঘর ছাড়া অন্য কোনো কাজে হাত দেবেন না। প্রিয়া ঘরের সমস্ত হিসেব নিকেশ সামলাবে। এটা শুনে সুনিতা দেবীর মনে হল যেন রাজেশ তাকে ধীরে ধীরে ঘর থেকে বেদখল করছে। আগে খরচের অধিকার কেড়ে নিল, এখন ঘরের অন্যান্য দায়িত্বও কেড়ে নিচ্ছে। বেটা, আমি কোনো ভুল করেছি কি? সুনিতা দেবী জিজ্ঞেস করলেন। ভুলের কথা নয় মমি, কথা এটা যে এখন আপনার বয়স হয়েছে, বিশ্রাম করুন, রাজেশ বলল। কিন্তু সুনিতা দেবী জানতেন যে এটা শুধু বয়সের কথা নয়, রাজেশ তাকে বেকার মনে করতে শুরু করেছে। সেই রাতে সুনিতা দেবীর ঘুম এলো না। তিনি ভাবছিলেন যে কোথায় ভুল হয়েছে তার দ্বারা, কেন তার আদরের ছেলে তার থেকে এত দূরে চলে গেল। পরের দিন থেকে সুনিতা দেবী নিজেকে শুধু রান্নাঘর পর্যন্ত সীমাবদ্ধ করে নিলেন। তিনি শুধু খাবার বানাতেন আর নিজের ঘরে চলে যেতেন। কিন্তু এই বিষয়টি রাজেশকে আরও বিরক্ত করতে লাগল। মমি, আপনি পুরো দিন ঘরে কেন থাকেন? বাইরে আসুন না। রাজেশ একদিন বলল, বেটা, তুমি তো বলেছিলে যে আমি শুধু রান্নাঘরের কাজ করি। সুনিতা দেবী উত্তর দিলেন, আরে এর মানে এই নয় যে আপনি ঘরে গুম হয়ে থাকবেন। কিন্তু সুনিতা দেবী কি করতেন, যাই করতেন রাজেশের ভুল মনে হতো। যদি ঘরের কাজ করতেন তো সে বলতো যে ঠিকমতো করছেন না, আর যদি না করতেন তো বলতো যে অলস হয়ে গেছেন। ধীরে ধীরে ঘরের পরিবেশ এত টানটান হয়ে গেল যে বাচ্চারাও চিন্তিত থাকতে লাগল। আরিয়ান আর আরুষি প্রায়ই দাদিমাকে জিজ্ঞেস করত, দাদিমা, আপনি রোজ উদাস কেন থাকেন? সুনিতা দেবী ওদের কিভাবে বলতেন যে তার হৃদয়ে কি ব্যথা আছে? তিনি শুধু হেসে বলে দিতেন, না বেটা, দাদিমা উদাস নয়। কিন্তু বাচ্চারা সব বুঝছিল। তারা দেখছিল যে ঘরে কারোর হাসি খুশি নেই। পাপা সব সময় রাগে থাকে, মমি সব সময় চিন্তিত থাকে, আর দাদিমা সব সময় চুপ থাকেন। একদিনের কথা, সুনিতা দেবী বাজার থেকে সবজি নিয়ে আসছিলেন। রাস্তায় তার দেখা হলো নিজের পুরনো বান্ধবী সুধার সাথে। আরে সুনিতা, কেমন আছো? অনেক দিন পরে দেখা গেল, সুধা খুশিতে বলল। হ্যাঁ সুধা, ঠিক আছি। সুনিতা দেবী হাসার চেষ্টা করলেন, কিন্তু সুধা তার মুখের বিষণ্ণতা দেখে নিল। কি ব্যাপার সুনিতা, তোমাকে উদাস লাগছে? সুনিতা দেবীর চোখ ভরে এলো। তিনি নিজের মনের কথা সুধাকে বললেন। সুধা সব শুনে বলল, আরে সুনিতা, এটা তো খুব ভুল কথা, রাজেশ এমন কেন করছে? জানি না সুধা, মনে হয় আমি ওর জন্য এখন বোঝা হয়ে গেছি। সুনিতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, না সুনিতা, এমন ভেবো না। ছেলেরা কখনো কখনো রাগে যা খুশি বলে দেয়, রাজেশের মুড ঠিক হয়ে যাবে।
কিন্তু সুধার কথা শুনেও সুনিতা দেবীর মন মানছিল না। তার মনে হচ্ছিল যে রাজেশের এই ব্যবহার শুধু মুডের ব্যাপার নয়, বরং তার মনে নিজের মায়ের প্রতি অন্য কিছুই চলছে। ঘরে ফিরে এসে সুনিতা দেবী খাবার বানালেন। সন্ধেবেলা যখন রাজেশ এলো, তখন তার মুড আবার খারাপ ছিল। প্রিয়া জানালো যে সারাদিন তার মুড অফ ছিল। রাজেশ, কি ব্যাপার, তুমি ইদানিং খুব চিন্তিত থাকো? সুনিতা দেবী চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন। কিছু না মমি, অফিসের টেনশন আছে, রাজেশ ছোট একটা উত্তর দিল। বেটা, যদি কোনো সমস্যা থাকে তো বলো না, হয়তো আমি কিছু সাহায্য করতে পারি। রাজেশ হেসে বলল, আপনি কি সাহায্য করবেন মমি? আপনি অফিসের কথা একটুও বুঝবেন না। এই কথা শুনে সুনিতা দেবী খুব কষ্ট পেলেন। রাজেশ তাকে এমনভাবে বলল যেন তিনি কিছুই বোঝেন না। রাজু, আমি তোমার মা, আমি পড়াশোনা না জানলেও জীবনের অভিজ্ঞতা আছে, হয়তো কোনো পরামর্শ দিতে পারব। আরে মমি, আপনি ব্যাস খাবার বানান, বাকি সব আমরা দেখে নেব, রাজেশ বিরক্ত হয়ে বলল। এটা শুনে সুনিতা দেবী অনুভব করলেন যে রাজেশ এখন তাকে শুধু খাবার বানানোর মেশিন মনে করে। তার অনুভূতির, তার ভালোবাসার, তার চিন্তার কোনো মূল্য নেই রাজেশের কাছে। সেই রাতে ডিনারের সময় আরও একটি অপ্রিয় ঘটনা ঘটল। সুনিতা দেবী সবার জন্য খাবার বেড়েছিলেন, বাচ্চারা খুশিতে খাচ্ছিল, কিন্তু রাজেশের মুড দেখে মনে হচ্ছিল যে সে কোনো বিষয় নিয়ে চিন্তিত। মমি, এই সবজিতে লবণ কম আছে, রাজেশ অভিযোগ করল। সুনিতা দেবী চট করে লবণদানি তুলে দিলেন। ব্যাটা, দিয়ে নাও, রোজ রোজ একই সমস্যা, কখনো লবণ কম, কখনো বেশি, কখনো মশলা কম, আপনি একটু খেয়াল তো দিন, রাজেশ বিরক্ত হয়ে বলল। প্রিয়াও সায় দিল, হ্যাঁ মমিজি, আজকাল আপনার খেয়াল একদম থাকে না। সুনিতা দেবী দুঃখী হয়ে বললেন, ব্যাটা, আমি ওটাই বানাই যা ৩০ বছর ধরে বানিয়ে আসছি, তোমার আগে কখনো অভিযোগ ছিল না। রাজেশ কড়া নজরে তাকালো। মমি, আগে আর এখনকার মধ্যে পার্থক্য আছে, এখন আমাদের টেস্ট বদলে গেছে। তাহলে তুমিই বলে দাও না যে কিভাবে বানাতে হবে, সুনিতা দেবী জিজ্ঞেস করলেন। আরে ইয়ার, রাজেশ প্লেট ধাক্কা দিয়ে রেখে দিল। সব কথাই প্রশ্ন উত্তর। মমি, আপনি নিজেই ভাবুন না যে কি করা উচিত। এ কথা বলে রাজেশ উঠে চলে গেল। সুনিতা দেবী ওখানেই বসে রইলেন। তার চোখে জল ছিল, কিন্তু বাচ্চাদের সামনে তিনি কাঁদতে পারলেন না। আরিয়ান দাদিমার হাত ধরে বলল, দাদিমা, আমার আপনার খাবার খুব ভালো লাগে। সুনিতা দেবী বাচ্চাকে জড়িয়ে ধরলেন। বেটা, তুমি এভাবেই ভালোবাসতে থেকো দাদিমাকে। কিন্তু প্রিয়ার এটাও খারাপ লাগল। আরিয়ান, যাও নিজের ঘরে হোমওয়ার্ক করো। এটা দেখে সুনিতা দেবীর মনে হল যে এখন প্রিয়া তাকে বাচ্চাদের থেকেও দূরে সরানোর চেষ্টা করছে। রাতে সুনিতা দেবী নিজের ঘরে বসে ভাবছিলেন। তার মনে হচ্ছিল যে এখন এই ঘরে তার কোনো প্রয়োজন নেই। রাজেশের তার খাবার পছন্দ নয়, তার ব্যবহার পছন্দ নয়, তার ভালোবাসাও পছন্দ নয়। পরের দিন সকালে একটা ঘটনা ঘটল যা সুনিতা দেবীকে আরও চিন্তিত করে দিল। সুনিতা দেবী দেখলেন যে আশেপাশের কিছু মহিলারা তার ব্যাপারে কথা বলছে। আরে, সুনিতাজির ছেলে তো খুব ভালো ছেলে, কিন্তু শুনেছি যে ঘরে কিছু সমস্যা চলছে, একজন মহিলা বলল। হ্যাঁ, কাল রাতে তো খুব আওয়াজ আসছিল, মনে হয় মা ছেলের মধ্যে কিছু ঝগড়া হয়েছে, দ্বিতীয় মহিলা বলল। এটা শুনে সুনিতা দেবীর মন খারাপ হয়ে গেল। তার মনে হল যে এখন তো পুরো মহল্লায় তার আর রাজেশের ঝগড়ার কথা ছড়িয়ে গেছে। ঘরে ফিরে এসে সুনিতা দেবী রাজেশকে বললেন, বেটা, প্রতিবেশীরা কথা বলছে, তো বলতে দাও, আমাদের কি যায় আসে। রাজেশ বেপরোয়াভাবে বলল, বেটা, সম্মানের ব্যাপার আছে, লোকে কি বলবে যে মা ছেলে ঝগড়া করছে। রাজেশ এই কথা শুনে আরও রেগে গেল। মমি, আপনি এখনও এটাই ভাবছেন যে লোকে কি বলবে, আগে নিজের ঘর তো ঠিক করুন। সুনিতা দেবী চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে রাজেশের জন্য এখন মান সম্মান কিছুই অর্থ রাখে না। এর মাঝেই আরও একটা ঘটনা ঘটল যা পরিস্থিতিকে আরও খারাপ করে দিল। সন্ধেবেলা সুনিতা দেবীর ভাই অর্থাৎ রাজেশের মামাজি বাড়িতে এলেন। তিনি সুনিতা দেবীর সাথে দেখা করতে এসেছিলেন। দিদি, কেমন আছো? অনেক দিন হয়ে গেল দেখা করি না, মামাজি ভালোবেসে বললেন। সুনিতা দেবী খুশি হয়ে গেলেন। আরে ভাই, এসো বসো, রাজুকে ডাকছি। মামাজির আসার খবর শুনে রাজেশ এলো, কিন্তু তার মুখ দেখেই মনে হচ্ছিল যে সে খুশি নয়। প্রণাম মামাজি, রাজেশ লৌকিকতা দেখালো। বেঁচে থাকো বেটা, কেমন আছো, সব ঠিক আছে তো? মামাজি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সব ঠিক আছে, রাজেশ ছোট্ট একটা উত্তর দিল। মামাজির মনে হল যে রাজেশ কিছুটা চিন্তিত। তিনি সুনিতা দেবীকে জিজ্ঞেস করলেন, দিদি, রাজু একটু চিন্তিত মনে হচ্ছে, সব ঠিক আছে তো?
সুনিতা দেবী ইশারায় না করলেন। তিনি চাইতেন না যে নিজের পারিবারিক সমস্যার কথা মামাজি জানতে পারুক। কিন্তু মামাজি বুঝদার ছিলেন। তিনি রাজেশকে বললেন, বেটা, যদি কোনো সমস্যা থাকে তো বলো, মামা হই তোমার। রাজেশের এই কথা ভালো লাগল না। সে বলল, মামাজি, কোনো সমস্যা নেই, ব্যাস অফিসের কাজ আছে। আচ্ছা, তো ঘরে সবাই খুশি আছে? তোমার মমির খেয়াল রাখছ তো? মামাজি জিজ্ঞেস করলেন। এই প্রশ্ন শুনে রাজেশের মনে হল যে মামাজি তাকে সন্দেহ করছেন। সে বলল, হ্যাঁ মামাজি, মমির পুরো খেয়াল রাখি। কিন্তু মামাজির সামনেও রাজেশের ব্যবহার কিছুটা অদ্ভুত ছিল। সে না তো মামাজির সাথে মন খুলে কথা বলছিল, না তার আপ্যায়ন করছিল। খাবার সময়ে মামাজি প্রশংসা করলেন। দিদি খুব সুস্বাদু খাবার বানিয়েছ। সুনিতা দেবী হাসলেন। তোমার জন্য স্পেশাল বানিয়েছি। কিন্তু রাজেশ সাথে সাথে বলল, মামাজি, মমি রোজ এত সুস্বাদু খাবার বানান, আজ কিছু স্পেশাল নেই। এই কথা শুনে সুনিতা দেবী কষ্ট পেলেন। রাজেশ এমনভাবে বলল যেন তিনি সব সময় ভালো খাবার বানান। কিন্তু সুনিতা দেবী জানতেন যে রাজেশ রোজ তার খাবারে খুঁত ধরে। মামাজি চলে গেলে রাজেশ সুনিতা দেবীকে বলল, মমি, মামাজির সামনে ঘরের কথা বলবেন না। কেন বেটা, কিছু ভুল আছে কি? সুনিতা দেবী জিজ্ঞাসা করলেন। ভুলের কথা নয়, কিন্তু ঘরের কথা ঘরেই থাকা উচিত, রাজেশ বলল। সুনিতা দেবীর মনে হল যে রাজেশের ভয় হচ্ছে যে পাছে মামাজি জেনে না যান যে সে নিজের মায়ের সাথে কেমন ব্যবহার করে। দিন দিন পরিস্থিতি খারাপ হতে যাচ্ছিল। রাজেশের ব্যবহার সুনিতা দেবীর সাথে আরও কড়া হতে যাচ্ছিল। সে প্রতিটা ছোট কথায় তার ওপর রেগে যেত। একদিন সুনিতা দেবী রাজেশকে বললেন, বেটা, আমি বুঝতে পারছি না যে আমি কি ভুল করেছি, তুমি পরিষ্কার বলে দাও। রাজেশ বলল, মমি, ভুলের কথা নয়, কথা এটা যে এখন আমাদের লাইফস্টাইল আলাদা, আপনি তাতে ফিট হতে পারছেন না। লাইফস্টাইল এটা কি হয়? সুনিতা দেবী জিজ্ঞেস করলেন। রাজেশ বিরক্ত হয়ে বলল, আরে মমি, লাইফস্টাইল মানে বাঁচার ধরন, এখন আমাদের বাঁচার ধরন আলাদা, আপনার আলাদা। সুনিতা দেবী বুঝতে পারলেন যে রাজেশ তাকে বলছেন যে তিনি এখন এই ঘরের জন্য উপযুক্ত নন। তাহলে কি করব আমি? সুনিতা দেবী দুঃখী হয়ে জিজ্ঞাসা করলেন। রাজেশ কিছুক্ষণ ভাবল আর তারপর বলল, মমি, আপনি চাইলে নিজের ভাইয়ের কাছে থাকতে পারেন, মামাজির ঘরও তো বড়। এটা শুনে সুনিতা দেবীর মনে হল যেন কেউ তার বুকে তীর মেরে দিয়েছে। রাজেশ পরিষ্কার বলে দিয়েছিল যে তিনি এই ঘর ছেড়ে অন্য কোথাও চলে যান। রাজু, তুমি এটা কি বলছো? এটা আমার ঘর, সুনিতা দেবী জল ভরা চোখে বললেন। মমি, ঘর তো বটে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, আপনি বুঝুন না। সুনিতা দেবী বুঝতে পারলেন যে রাজেশ তাকে ঘর থেকে বের করে দেওয়ার কথা ভাবছে, কিন্তু তিনি এত সহজে মানতে পারছিলেন না। বেটা, যদি আমি এখান থেকে চলে যাই তো বাচ্চাদের কি হবে, কে দেখবে ওদের? সুনিতা দেবী জিজ্ঞাসা করলেন। রাজেশ বলল, প্রিয়া আছে তো, ও সামলে নেবে, আর রান্না কে করবে? আরে মমি, আজকাল তো কুকিংও সহজ হয়ে গেছে, প্রিয়া শিখে যাবে। সুনিতা দেবীর মনে হল যে রাজেশ সব কিছু ভেবে চিনতে বলেছে, সে সব প্রশ্নের উত্তর তৈরি রেখেছে। সেই রাতে সুনিতা দেবীর একদম ঘুম এল না। তিনি সারা রাত ভাবতে থাকলেন যে সত্যিই কি তার এই ঘর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই ঘর তিনি নিজের স্বামীর সাথে মিলে বানিয়েছিলেন, রাজেশকে বড় করেছিলেন। এখানের প্রতিটা জিনিসে তার স্মৃতি আছে। সুনিতা দেবী কিছু বললেন না, তিনি নিজের ঘরে চলে গেলেন। সেই রাতে সুনিতা দেবী নিজের সিদ্ধান্ত নিয়ে নিলেন। যদি রাজেশ সত্যিই চায় যে তিনি এই ঘর ছেড়ে দিন, তো তিনি ছেড়ে দেবেন। কিন্তু এটা এত সহজ ছিল না। ৩৫ বছরের ঘর, এত সব স্মৃতি, বাচ্চা, সবকিছু ছেড়ে যাওয়া কত কঠিন। পরের দিন সকালে সুনিতা দেবী নিজের ভাইকে ফোন করলেন। ভাই, আমি তোমার কাছে আসতে চাই, কিছুদিন থাকব। কেন দিদি, সব ঠিক আছে তো? মামাজি চিন্তার সাথে জিজ্ঞেস করলেন। হ্যাঁ ভাই, ঠিক আছে, ব্যাস ইচ্ছে করছে। মামাজির মনে হল যে কিছু ব্যাপার আছে, কিন্তু তিনি বেশি জিজ্ঞেস করলেন না। ঠিক আছে দিদি, চলে এসো। ফোন রাখার পর সুনিতা দেবী নিজের জিনিসপত্র প্যাক করা শুরু করে দিলেন। যখন রাজেশ জানতে পারল তো সে খুশি হয়ে গেল। ভালো হয়েছে মমি, মামাজির কাছে আরাম পাবেন আপনি, রাজেশ বলল। প্রিয়াও খুশি মনে হচ্ছিল। হ্যাঁ মমিজি, ওখানে আপনার ভালো লাগবে। কিন্তু বাচ্চারা চিন্তিত ছিল। আরিয়ান আর আরুষি কাঁদছিল। দাদিমা, আপনি কোথায় যাচ্ছেন? আরুষি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। বেটা, দাদিমা নিজের ভাইয়ের কাছে যাচ্ছে, কিছুদিন পরে ফিরে আসব,
সুনিতা দেবী বাচ্চাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বাচ্চারা বুঝতে পারছিল যে এটা শুধু কিছুদিনের কথা নয়। সন্ধেবেলা সুনিতা দেবী যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। তিনি একটা ছোট্ট ব্যাগ প্যাক করেছিলেন। বাকি জিনিসপত্র তিনি ওখানেই ছেড়ে দিয়েছিলেন। রাজেশ বলল, মমি, আমি আপনাকে ছাড়তে যাব? না বেটা, আমি ট্যাক্সিতে চলে যাব, সুনিতা দেবী বললেন। ঘর থেকে বেরোনোর সময় সুনিতা দেবীর মন খুব ভারী ছিল। তিনি প্রতিটা ঘর দেখছিলেন, প্রতিটা জিনিস দেখছিলেন। এখানের প্রতিটা জিনিসে তার স্মৃতি ছিল। দরজা পর্যন্ত এসে সুনিতা দেবী থেমে গেলেন। তিনি ঘুরে রাজেশকে দেখলেন। রাজেশের মুখ একদম স্বাভাবিক ছিল, যেন কিছুই হয়নি। প্রিয়াও ওখানেই দাঁড়িয়েছিল। বাচ্চারা কাঁদছিল। তখনই সুনিতা দেবী কিছু বললেন, যা শুনে সবার চোখ ভিজে গেল। রাজু বেটা, আমি যাচ্ছি, কিন্তু যেতে যেতে একটা কথা বলতে চাই। রাজেশ জিজ্ঞাসা করল, কি কথা মমি? সুনিতা দেবীর চোখে জল ছিল। তিনি বললেন, বেটা, আমি তোমাকে কখনো এটা বলিনি যে তোমার বাবার মৃত্যুর পর কত কষ্ট এসেছিল, কত রাত খালি পেটে কাটিয়েছি তোমার জন্য, কিন্তু আমি কখনো তোমাকে বুঝতে দিইনি। রাজেশ চুপ ছিল। সুনিতা দেবী আরও বললেন, যখন তুমি ছোট ছিলে আর জ্বর আসত, তো সারা রাত জেগে তোমার কপালে জলপট্টি দিতাম। যখন তোমার কিছু দরকার হতো, তো নিজের প্রয়োজন ছেড়ে তোমার প্রয়োজন মেনাতাম। এখন রাজেশের চোখও ভিজে যাচ্ছিল। বেটা, আমি তোমাকে এটা বলছি না যে তুমি আমার উপকারের নিচে চাপা পড়ে থাকো, কিন্তু এটুকু মনে রেখো যে একটা মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। এ কথা বলে সুনিতা দেবী প্রিয়ার দিকে তাকালেন। প্রিয়া বেটা, তুমিও একদিন মা হবে, তখন তুমি বুঝতে পারবে যে মায়ের হৃদয় কেমন হয়। প্রিয়ারও চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তারপর সুনিতা দেবী বাচ্চাদের জড়িয়ে ধরলেন। আরিয়ান, আরুষি, দাদিমাকে মনে রেখো, আর সবসময় নিজের মমি পাপার সম্মান করো। বাচ্চারা কাঁদছিল। শেষে সুনিতা দেবী রাজেশকে বললেন, রাজু বেটা, আজ তুমি নিজের মাকে ঘর থেকে বের করে দিয়েছ, কিন্তু একদিন তোমার বাচ্চারাও বড় হবে, তখন তুমি বুঝতে পারবে যে আজ তুমি কি করেছ। এ কথা বলে সুনিতা দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন। রাজেশ ওখানেই দাঁড়িয়ে রইল। তার মনে এখন অনুতাপ হতে লাগল। কিন্তু এখন কি হতে পারত? সুনিতা দেবী চলে গিয়েছিলেন। সেই রাতে পুরো ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। প্রিয়াও চিন্তিত মনে হচ্ছিল। আর রাজেশের নিজের মায়ের শেষ কথাগুলো মনে পড়ছিল। বন্ধুরা, এটা ছিল সেই মুহূর্ত যখন এক মা নিজের ঘরকে বিদায় জানিয়েছিলেন, কিন্তু তার শেষ কথা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। রাজেশের এখন অনুভব করছিল যে সে কি ভুল করেছে। পরের দিন থেকে রাজেশের মন খুব ভারী থাকতে লাগল। ঘরে মায়ের অভাব পরিষ্কার দেখা যাচ্ছিল। প্রিয়া রান্না করার চেষ্টা করল, কিন্তু তা সুনিতা দেবীর মতো সুস্বাদু হচ্ছিল না। বাচ্চারা রোজ দাদিমাকে মনে করত। পাপা, দাদিমা কবে আসবে? ওরা রোজ জিজ্ঞেস করত। রাজেশের কাছে কোনো উত্তর ছিল না। অফিসেও রাজেশের মন বসছিল না। তার সহকর্মীরাও লক্ষ্য করতে লাগল যে রাজেশ কিছু চিন্তিত থাকে। রাজেশ, কি ব্যাপার, তুমি ইদানিং খুব উদাস থাকো? তার এক বন্ধু জিজ্ঞেস করল। রাজেশ নিজের সমস্যার কথা জানাল। বন্ধু বলল, ইয়ার, তুমি এটা কি করলে? মাকে ঘর থেকে বের করে দিলে? না ইয়ার, বের করিনি, বাস পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল। রাজেশ, মাকে ঘর থেকে পাঠানো কখনোই ঠিক নয়, তোমাকে ফিরিয়ে আনা উচিত। রাজেশ বুঝতে পারছিল যে সে ভুল করেছে, কিন্তু এখন সে কিভাবে ফিরিয়ে আনবে, কি বলবে? ঘরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। প্রিয়া সারাদিন চিন্তিত থাকত। বাচ্চারা কথায় কথায় দাদিমাকে মনে করত, আর রাজেশের নিজের মায়ের সব কথা মনে পড়ছিল। একদিন ছোট্ট আরুষি অসুস্থ হয়ে পড়ল। খুব জ্বর ছিল। প্রিয়া চিন্তিত হয়ে গেল। রাজেশ, আরুষির জ্বর নামছে না, ডাক্তারের কাছে নিয়ে চলো। ডাক্তার ওষুধ দিলেন, কিন্তু বললেন যে সারা রাত জেগে দেখতে হবে। সারা রাত প্রিয়া আর রাজেশ জেগে রইল, কিন্তু দুজনেরই সুনিতা দেবীর কথা মনে পড়ছিল। যখনই কোনো বাচ্চা অসুস্থ হতো, সুনিতা দেবী সারা রাত জেগে তার দেখাশোনা করতেন। ইস, মমি যদি এখানে থাকত, প্রিয়া বলল। রাজেশের মনেও এই কথা এলো। সকাল পর্যন্ত আরুষির জ্বর নেমে গেল, কিন্তু এই ঘটনা রাজেশকে আরও চিন্তিত করে দিল। ওদিকে সুনিতা দেবী নিজের ভাইয়ের বাড়িতে ছিলেন। মামাজি আর তার স্ত্রী খুব ভালোবাসার সাথে তার দেখাশোনা করছিলেন, কিন্তু সুনিতা দেবীর মন সেখানে লাগছিল না। দিদি, তোমাকে চিন্তিত লাগছে, কি ব্যাপার? মামাজির স্ত্রী জিজ্ঞেস করলেন। সুনিতা দেবী নিজের পুরো সমস্যার কথা জানালেন। আরে দিদি, রাজেশ এটা কি করল? এত ভালো ছেলে ছিল। মামিজি বললেন, জানি না কিভাবে বদলে গেল। সুনিতা দেবী দুঃখী হয়ে বললেন,
মামাজি বললেন, দিদি, আমি রাজেশের সাথে কথা বলবো। না ভাই, এখন কিছু লাভ নেই। যদি সে সত্যিই চাইত যে আমি ফিরে আসি তো নিজে এসে ডাকত। সুনিতা দেবী রোজ রাজেশের অপেক্ষা করতেন যে হয়তো সে এসে তাকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু রাজেশের কোনো ফোন এলো না, কোনো মেসেজ এলো না। এদিকে রাজেশও চিন্তিত ছিল। সে চাইছিল যে মাকে ফিরিয়ে আনুক, কিন্তু তার মনে হচ্ছিল যে এখন কিভাবে ডাকবে, কি বলবে। একদিন প্রিয়া রাজেশকে বলল, রাজেশ, এখন মমিজিকে ফিরিয়ে আনি, ঘরে তার খুব অভাব। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। রাজেশ বলল, তাহলে গিয়ে নিয়ে এসো তাকে। রাজেশ সাহস করে মামাজির বাড়িতে ফোন করল। মামাজি, মমি কেমন আছেন? রাজু, তোমার মমি ঠিক আছেন, কিন্তু খুব উদাস থাকেন। মামাজি বললেন, মামাজি, আমি মমির সাথে কথা বলতে পারি? হ্যাঁ, ডাকছি। সুনিতা দেবী ফোনে এলেন। রাজুজি, মমি, রাজেশের গলা কাঁপছিল। কেমন আছো বেটা, সব ঠিক আছে তো? হ্যাঁ মমি, সব ঠিক আছে। আপনি কেমন আছেন? আমিও ঠিক আছি। রাজেশ কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারছিল না। মমি, মমি ঘরে ফিরে আসুন। রাজেশ শেষমেশ বলেই দিল। সুনিতা দেবী চুপ করে রইলেন। মমি, বাচ্চারা আপনাকে খুব মনে করছে। প্রিয়াও বলছে যে আপনি ফিরে আসুন। রাজু, তুমি কি চাও? সুনিতা দেবী জিজ্ঞেস করলেন। রাজেশ বুঝতে পারল যে মমি তাকে এটা জিজ্ঞেস করছেন যে সে কি সত্যিই চায় যে তিনি ফিরে আসুন, নাকি শুধু লৌকিকতা করছে। মমি, আমি চাই যে আপনি ভরে ফিরে আসুন। আমার উপলব্ধি হয়েছে যে আমি ভুল করেছি। এটা শুনে সুনিতা দেবীর চোখে জল চলে এলো। রাজু, তুমি সত্যিই চাও? জি মমি, খুব চাই। আমি আপনাকে নিতে আসছি। সুনিতা দেবীর মন খুশিতে ভরে গেল। শেষমেশ তার ছেলে তাকে ফিরিয়ে ডাকছিল। সন্ধেবেলা রাজেশ মামা জির বাড়িতে পৌঁছাল। সুনিতা দেবীকে দেখে তার চোখ ভিজে গেল। মমি কিছুটা দুর্বল মনে হচ্ছিল। মমি, চলন বাড়ি যাই। সুনিতা দেবী নিজের জিনিসপত্র প্যাক করলেন। মামাজি বললেন, দিদি, যদি আবার কোনো সমস্যা হয় তো এখানে চলে এসো। না ভাই, এখন সব ঠিক থাকবে, সুনিতা দেবী বললেন। বাড়ির পথে রাজেশ বলল, মমি, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করেছি। সুনিতা দেবী ভালোবেসে বললেন, বেটা, মা কখনো নিজের বাচ্চাদের ওপর রাগ করে না। তুমি বুঝতে পেরেছ, এটাই অনেক। বাড়িতে পৌঁছে দেখল বাচ্চারা দৌড়ে এলো। দাদিমা, দাদিমা, ওরা চিৎকার করতে করতে এলো। সুনিতা দেবী বাচ্চাদের জড়িয়ে ধরলেন। জল তার চোখ দিয়ে ঝরছিল। প্রিয়াও এলো। মমিজি, এসে গেছেন আপনি, আমাদের আপনার খুব দরকার ছিল। সেই রাতে খাবার খাওয়ার সময় রাজাস বলল, মমি, আপনার হাতের রান্না কত সুস্বাদু, আমাদের উপলব্ধি হয়ে গেছে। সুনিতা দেবী হাসলেন। বেটা, এটা তো আমি রোজই বানাতাম। হ্যাঁ মমি, কিন্তু এখন আমরা এর মূল্য বুঝতে পেরেছি। সেই দিনের পর থেকে রাজেশের ব্যবহার একদম বদলে গেল। সে সুনিতা দেবীকে খুব সম্মান করতে লাগল। তার সব কথা শুনত, তার খেয়াল রাখত। প্রিয়াও সুনিতা দেবীর সাথে ভালো ব্যবহার করতে লাগল। বাচ্চারা তো এমনিতেই খুশি ছিল যে দাদিমা ফিরে এসেছেন। একদিন রাজেশ সুনিতা দেবীকে বলল, মমি, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি যে এখন কখনো আপনাকে কষ্ট দেব না। আপনি আমাদের মমি, আমাদের প্রাণ। সুনিতা দেবী বললেন, বেটা, যা হয়েছে হয়েছে, এখন সব ভুলে যাও, আমরা আবার খুশিতে থাকব। আর সত্যিই তারপর থেকে ওই ঘরে আবার খুশি ফিরে এলো। রাজেশ বুঝতে পেরেছিল যে মায়ের ভালোবাসা অমূল্য। প্রিয়ারও উপলব্ধি হয়ে গেল যে শাশুড়ি বৌমার সম্পর্কে ভালোবাসা আর সম্মান কত জরুরি। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে মা বাবার ভালোবাসা এই পৃথিবীতে সবথেকে অমূল্য। তারা আমাদের জন্য নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে দেন। কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তো কখনো কখনো তাদের মূল্য ভুলে যাই। রাজেশেরও তখন উপলব্ধি হল যখন তার মা ঘর ছেড়ে চলে গেলেন। তখন সে জানতে পারল যে মায়ের গুরুত্ব কী, তার ভালোবাসা, তার দেখাশোনা, তার খাবার, এসব কত দামি। এই গল্প প্রত্যেক ছেলে বৌমার জন্য এক শিক্ষা। আমাদের কখনও নিজেদের মা বাবাকে বোঝা মনে করা উচিত নয়। যেইভাবে তারা আমাদের ছোটবেলায় আমাদের সব প্রয়োজনে খেয়াল রাখতেন, সেইভাবে আমাদেরও তাদের বৃদ্ধ বয়সে তাদের সঙ্গ দেওয়া উচিত। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ হয়। তারা নিজের বাচ্চাদের খুশির জন্য নিজের খুশি ভুলে যান। কিন্তু যখন বাচ্চারা তাদের বুঝতে অস্বীকার করে দেয়, তখন তাদের হৃদয় ভেঙে যায়। প্রিয়ার মতো বৌমাদেরও বোঝা উচিত যে শাশুড়িও একজন মা হন। যদি তারা নিজের শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, তবে ঘরে খুশির পরিবেশ থাকবে।
রাজেশের এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিবারের একতাই সবথেকে গুরুত্বপূর্ণ। টাকা আসবে যাবে, কিন্তু মা বাবার ভালোবাসা একবার চলে গেলে আর ফিরে আসে না। আজকের যুগে যখন যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বয়স্কদের সম্মান করা আমাদের সংস্কৃতির অংশ। তারা আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার, তাদের থেকে অনেক কিছু শেখা যেতে পারে। তাই বন্ধুরা, যদি আপনার ঘরেও মা বাবা আছেন তো তাদের সম্মান করুন, তাদের কথা শুনুন, তাদের মনে হতে দিন যে তারা আপনার জন্য জরুরি। কারণ যখন তারা থাকবেন না, তখন আপনার তাদের প্রতিটা কথা মনে পড়বে। মায়ের ভালোবাসা, মায়ের মমতা, মায়ের আশীর্বাদ এসব অমূল্য। এর মূল্য বুঝুন যতক্ষণ সময় আছে। তো বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো? আপনার ঘরেও কি কখনো এমন পরিস্থিতি এসেছে? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আর এটাও জানান যে আপনি এই গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। যদি এই গল্প আপনাদের ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই আবেগঘন গল্প আমি আপনাদের জন্য আনতে থাকব।